খবরটা পড়ে তো আমার প্রথমেই একটু সন্দেহ হয়েছিল। বলে কিনা রাজেশ এক্সপোর্ট বলে একটা কোম্পানি 14.5 লাখ কোটি টাকার ঘাপলা করেছে, কেউ বলেছে ওই টাকা ইন্ডিয়া থেকে নিয়ে পালিয়েছে। 14.5 লাখ কোটি টাকা তো খুব কম টাকা নয়, কারণ গোটা পশ্চিমবঙ্গের অ্যানুয়াল ইনকামই 2.5 লাখ থেকে 3 লাখ কোটি টাকা, অর্থাৎ তার প্রায় 6 গুণ পরিমাণ টাকা। তা যখনই লিখছি, যেটা হয়, কিছু কিছু লোকজন, বিশেষ করে কিছু কিছু লিবারাল এবং মুসলমানরা যারা অন্ধ বিজেপি বিরোধী, তারা ক্রমাগত আমাকে বলছেন কি মশা এটা নিয়ে লিখছেন না, তো এটা নিয়ে বলছেন না। আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে পড়াশোনা না করে তো কিছু লিখবো না, আমি বোঝার চেষ্টা করছিলাম ঘটনাটা হয়েছেটাই। কিন্তু ইন এনি কেস আজকাল এআইয়ের যুগে জিনিসটা খুব ইজি হয়ে গেছে। আমার যেসব স্পেসিফিক পয়েন্ট জানার ছিল এই ব্যাপারটাতে, আমি সমস্ত কিছু তথ্য এক একটা করলাম, 3টে এআই সিস্টেমকে বললাম পুরো ব্যাপারটা আমাকে রিপোর্টিং করে জানাতে, তথ্য নিয়ে বিচার করে। এবং তার সামারি, আমার রিসার্চ সামারি আমি ভিডিওতে দিচ্ছি, যেটাতে খুব ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক্যালি এটা একটা মিডিয়া নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং এই নয় যে ভারতের বেশ একটা অংশ বিজেপিকে নিয়ে খুশি আছে। নানা কারণে এনটিএ দুর্নীতি থেকে শুরু করে পেপার কেলেঙ্কারি থেকে শুরু করে আর অনেক কারণেই অনেকেই বিজেপির ওপর রেগে আছে। ফলে এটা বিজেপি বিরোধিতার বড় স্পেস ভারতে অবশ্যই আছে, সেটা ককরোচ জনতা পার্টির জনপ্রিয়তাতেই প্রমাণিত। তো ন্যাচারালি সেই অংশটা একটা বড় মিডিয়া হ্যাজ নামিয়েছে। এবার আসল সত্যিটা আপনি একটু বোঝার চেষ্টা করুন। প্রথমত খেলাটা যেটা হয়েছে যে এটা একটা কোম্পানি, একটা লিস্টেড, পাবলিক লিস্টেড কোম্পানি, তাদের রেভিনিউটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে, তাও সেটা অ্যালেজ প্রমাণিত হয়নি, বাট মোস্ট লাইকলি ইটস ট্রু। এখন এই কোম্পানিটা যেহেতু এক্সপোর্ট কোম্পানি, ম্যাক্সিমাম বিদেশের তাদের যে সাবসিডিয়ারি আছে তার থেকে তাদের ইনকাম, এবার দেখা যাচ্ছে সেই ইনকামটা যেহেতু তাদের 99.5% ছিল, সেই বিদেশি ইনকামগুলো যেটা দেখবে সুইডেন বা অন্যান্য জায়গায়, সেটা ভুয়ো। কোম্পানিটা জালি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা দেখাচ্ছে কখনো তারা মানে আফ্রিকায় মাইনিংয়ে ইনভেস্ট করেছে, করেনি, এই গোল্ড মাইনেই করেনি, টাকাটা তাদের প্রোমোটার অর্থাৎ কোম্পানির মালিকের পকেটে চলে গেছে। মানে তারা বাজার থেকে যারা বিনিয়োগকারী ওই কোম্পানিতে বিনিয়োগ করেছে তাদের টাকা নয়ছয় করেছে, সোজা কথা। ঠিক আছে, এবার তার পরিমাণটা কত, এটা হচ্ছে ব্যাপার। এখন এই কোম্পানিটার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত অ্যালেজ স্তরে আছে, বাট তার ফুল ইনভেস্টিগেশন রিপোর্ট হয়নি। মোটামুটি প্রাইমারি যে ইনভেস্টিগেশন তাতে এগুলো দেখা যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এটাতে গভর্নমেন্টের কী রোল। এখন সেবি তো পুরো এই রেগুলেশনগুলো করে। অবভিয়াসলি যেটা হয়েছে, সেবি একটা ইনভেস্টিগেশন করে বলছে কোম্পানির মধ্যে অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হয়েছে, কিন্তু তাতে সরকারের লস কী হচ্ছে, ব্যক্তিগত ক্ষুদ্র বিনিয়োগকারীদের কী লস হয়েছে, সেটা হচ্ছে বড় ব্যাপার। এবার দেখুন, এবার একটা কোম্পানি রেভিনিউ ইনফ্লেক্ট করে দেখালে বিনিয়োগকারীদের লস হবে, বিকজ বিনিয়োগকারীরা ভেবেছে যে কোম্পানিটা ভালো চলছে, এবং এটা একটা ক্রিমিনাল অপরাধ। আমেরিকায় এটার জন্য 30 বছরের জেল হয়, ভারতেও কড়া অপরাধ, জেল হয়। তো যদি প্রমাণিত হয় এরা জেলে যাবে, এবং এটা নতুন কিছু নয়। এই ধরনের ইনফ্লেক্ট করে দেখানো রেভিনিউ এর আগে সত্যম দেখিয়েছে ভারতে, আর আমেরিকায় তো এটা ভুড়ি ভুড়ি হয়। ভুড়ি মানে প্রতি বছরই 3-4টে করে কোম্পানি এরকম ভুল রেভিনিউ দেখিয়ে জেলে যায়, মানে তার মালিকরা জেলে যায় আর কি। আচ্ছা, সেকেন্ড একটা কথা হচ্ছে এলআইসির এক্সপোজার নিয়ে বলা হচ্ছে যে এলআইসি ডুবে যাবে। পাগল নাকি? মানে এলআইসির টোটাল আমানত হচ্ছে 56 লাখ কোটি টাকা, আর এলআইসি যে পরিমাণ এক্সপোজার ছিল এই কোম্পানিতে 10,000 কোটি টাকা বা এরকম টাইপের, সেটাতে দেখে যেটা বোঝা যাচ্ছে যে সেটা এলআইসির 0.006%। এখন 0.006 কত ছোট? 10 লাখের 6 ভাগ। আরও সংক্ষেপে বললে, এলআইসির আমানতের প্রতিদিন যে আপ ডাউন হয়, মানে এলআইসির শেয়ার মার্কেটে প্রতিদিন টোটাল আমানতের যে লাভ ক্ষতি হয়, সেটা এদের যে এক্সপোজার আছে, অর্থাৎ যেটুকু মানে কেনা আছে তার 100 গুণ আর কি। সুতরাং এলআইসির এই কোম্পানিতে এক্সপোজার মানে টোটাল এলআইসির পোর্টফোলিওর তুলনায় এতটাই কম যেতে ইট ডাজন্ট ম্যাটার, কেউ কেয়ারও করবে না। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এই কোম্পানিটাকে, এরা যদিও মানে 14 লাখ কোটি টাকা মানে রেভিনিউ অনেক ভুলভাল দেখিয়েছেন, দ্যাটস টু রেভিনিউ 14 লাখ কোটি টাকা রেভিনিউ বলছে কি 6 বছর বা 10 বছর এরিয়েতে, ওকে, মানে প্রতি বছর না। এবার ধরুন কোম্পানিটার প্রতি বছর রেভিনিউ 1-2 লাখ কোটি টাকা যা খুশি দেখিয়েছে। আর ইন্টারেস্টিং জানাচ্ছে হচ্ছে যে কোম্পানিটার লাভ কিন্তু বেশি দেখায়নি ইবিটি। এবার ভ্যালুয়েশন তো রেভিনিউ তো হয় না, ভ্যালুয়েশন হয় মোস্টলি ইবিটি এর ওপর, মানে কত প্রফিট হচ্ছে তার উপর। সেটা যেহেতু বেশি ছিল না, অনেকাংশ সময় কোম্পানি লসে চলেছে, কোম্পানিটা শেয়ার মার্কেট ভ্যালু যেমন কিছু বেশি তাও নয়। সুতরাং আমানতকারীদের
আহ, শুধুমাত্র রেভিনিউ এর উপর ইনফ্লেটেড রেভিনিউ দেখিয়ে যে বিশাল লস হয়েছে তা না, কারণ কোম্পানিটা লাভ খুব একটা যে দেখিয়েছে তাও নয়। যে যার ভিত্তিতে তার শেয়ার মার্কেট হিউজলি মানে এক্সপোনেনশিয়ালি এক্সপ্লয়েটেড ছিল, যেটা আমেরিকায় খুব হয় আর কি। তো ওভারঅল এটা স্ক্যাম তো বটেই। যারা স্ক্যাম করেছে তারা নিজেদের পকেটে তো কয়েক হাজার কোটি টাকা তো আরাম করে ঢুকিয়েছে, এগুলো তো ধরে তাদের জেলে দিতে হবে। এবং তারা গুজরাটি, এটাও নিয়েও কেউ লুকাচ্ছে না। কারণ গুজরাটিরাই ব্যবসা করে, এবং ব্যবসা করলে যেহেতু ব্যবসা করে সেহেতু তারাই ধরা পড়ে দু নম্বরই করতে গিয়ে। সো এর মধ্যে যে গুজ্জু ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি এনে লাভ নেই। আর যেহেতু তারা বড় মাপের ব্যবসায়ী ছিল, নরেন্দ্র মোদীর সাথে ফটো তুলেছে মানে যে নরেন্দ্র মোদীর মানে আশীর্বাদে তারা এরকম স্ক্যাম করেছে, এগুলো ধারণা করাটাও ভুল। কারণ তাহলে তাদের পেছনে সেবি লেগে এইসব কেলেঙ্কারিগুলো উদ্ধার করতো না। সিম্পল ব্যাপার। মেন ব্যাপারটা হচ্ছে এই ধরনের কেলেঙ্কারি প্রতিটা শেয়ার মার্কেটেই হয়, আমেরিকায় আরও বেশি হয়। যারা খবর জানেন না তারা জেনে নিন। এবং আমেরিকায় রেগুলার রেটে জেলে পাঠানো হয়। ভারতে লাস্ট আমি জানি সত্যমের ইয়েকে জেলে পাঠিয়েছিল, সত্যম কম্পিউটারের মালিককে। বাট অধিকাংশ ক্ষেত্রেই ভারতে পার পেয়ে যায়, কারণ ভারতের সেবি বা গভর্নেন্স অনেক উইক। এখন ভারতের সেবি বা গভর্নেন্স কেন উইক, এই যদি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন হবে যে সে তো কংগ্রেস আমলেও যাচ্ছিল, সত্যম কেলেঙ্কারি তো কংগ্রেস আমলে হয়েছিল, এখনও তাই আছে। এখন অবভিয়াসলি ভারতীয় শস্যের মধ্যে ভূত আছে, তো সেটাতে বিজেপিকে আইসোলেট করে লাভ নেই। কংগ্রেস আমলেও শস্যের মধ্যে ভূত ছিল, এখানে শস্যের মধ্যে ভূত আছে।